সবাইকে স্বাগতম। দীর্ঘ সময় পরে আপনাদের সাথে কথা বলার জন্য ভিডিও তৈরি করছি। আমি ব্যক্তিগত ব্যস্ততার কারণে আসলে সময় পাচ্ছি না ভিডিও তৈরি করার জন্য। আজকে ভাবলাম একটা বিষয়ে কথা বলার দরকার। গত এক মাসের মধ্যে আপনারা হয়তো বিভিন্ন নিউজে দেখেছেন যে চট্টগ্রামে পোশাক কারখানায় হচ্ছে যে কেএনএফ এর পোশাক তৈরি হচ্ছে। প্রথমে ধরা পড়লো 13,000, তারপরে আবার 11,000, এরকম করে করে 32,000-এর মতো পোশাক ধরা পড়লো। যারা মোটামুটি কেএনএফ সম্পর্কে খবর রাখেন, যারা এই তথ্যগুলো জানেন, তারা খুব ভালো করে জানেন যে ওই ড্রেসগুলো আসলে কেএনএফ এর ড্রেসের মধ্যে পড়ে না। তো আজকে আমি বিবিসি বাংলার একটা রিপোর্ট নিয়ে আপনাদের সাথে মেইনলি কথা বলবো, তারপরে আমি আমার টেকগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। রিপোর্টটা হয়তোবা আপনারা অনেকে দেখেছেন, যারা দেখেছেন তারা ভিডিওর এই অংশটুকু স্কিপ করতে পারেন। আমি একটু যারা পড়েননি তাদের জন্য একটু বলছি। গত 27 জুন হচ্ছে যে রোহিঙ্গা শরণার্থী শিবিরে গিয়ে বিবিসি বাংলা একটি রিপোর্ট তৈরি করে। যদিও এই নিউজটার শিরোনাম করা হয়েছে আরাকান আর্মির সাথে লড়াইয়ে প্রস্তুতির কথা বলছে রোহিঙ্গা সরজমিন প্রতিবেদন। এই প্রতিবেদনের সাবটাইটেল যেটা আবুল কালাম আজাদ দিয়েছেন সেটা হচ্ছে শরণার্থী শিবিরে আশ্রিত রোহিঙ্গা তরুণদের অনেকে জিহাদ ও যুদ্ধ করতে প্রস্তুত, নিজ দেশে ফেরার প্রশ্নে স্বাধীন অঞ্চল প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন তারা। যাই হোক, আমি এই রিপোর্টটির একটি ভিডিও প্রতিবেদনও আছে যেটা আমি আমার ফেসবুক টাইমলাইনে শেয়ার করেছিলাম। আপনারা যারা দেখেছেন তারা দেখে থাকবেন যে এখানে কিন্তু এমন না যে তারা অতিরঞ্জিত করে বলেছে। এখানে আমরা দেখতে পেয়েছি যে আসলেই কথা বলছে রোহিঙ্গা যুবক যারা, তারা এই জিহাদ শব্দটা ব্যবহার করছে। রিপোর্টটা বলছে যে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীরা গত 1-1.5 বছরের মধ্যে এমন চিন্তাভাবনার মানসিকতা তৈরি হয়েছে যে তারা জিহাদের মধ্য দিয়ে তাদের নিজস্ব অঞ্চল প্রতিষ্ঠা করবে। কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবিরে একজন রোহিঙ্গা যুবক বিবিসি বাংলাকে বলেন, আমরা এদিকে থাকবো না, আমরা মিয়ানমারে চলে যাব, প্রয়োজনে যুদ্ধ করে হলেও ওইটা নিয়ে আমরা স্বাধীন করে থাকবো। নিজেদের চিন্তাভাবনা আরও স্পষ্ট করতে গিয়ে তিনি বলেন, আমরা যুদ্ধ করব আরাকান আর্মির সাথে, আমরা স্বাধীন চাই। উখিয়া ক্যাম্পে হচ্ছে যে আরেকজন যুবক বলেন, আমাদেরকে যুদ্ধ করে নিজ দেশের স্বাধীনতা অর্জন করতে বলতেছে আর কি। কে বলতেছে? এখানে একটু আমাদের চিন্তা করা দরকার যে আমাদেরকে যুদ্ধ করে নিজ দেশের স্বাধীনতা অর্জন করতে বলতেছে আর কি, কে বলতেছে? তারপরে বলতেছে সবাই জিহাদ করার জন্য তৈয়ার হও, এইটার জন্য সবাই এক তালে আরসা আরএসও দুনো দল সবাই মিলে ভালো কাজ করতেছে। এখানে আরো 2টা দল আছে। আরসা সম্পর্কে জানেন, আরএসও সম্পর্কে জানেন আপনারা। তারপরে বলা হচ্ছে ক্যাম্পে সাধারণ রোহিঙ্গা এবং বিভিন্ন গোষ্ঠীর সাথে যোগাযোগ আছে এমন রোহিঙ্গারা স্বীকার করেছেন যে ক্যাম্পে অন্তত 4টি সশস্ত্র বিদ্রোহী জিহাদ বা যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করার তৎপরতায় লিপ্ত সংগঠন রয়েছে। 4টি সংগঠন রয়েছে। এই বিষয়ে বিভিন্ন ক্যাম্পে নিয়মিত ঘরোয়া বৈঠক এবং আলাপ আলোচনা হয়। আপনাদের সবার জন্য একটু জানিয়ে রাখি যে আমাদের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রায় 13 লাখের মতো শরণার্থী বর্তমানে আছে, যাদের মধ্যে 30% বলা হয় হচ্ছে যে তরুণ জনগোষ্ঠী। এই 30% মানে হচ্ছে 4 লাখের মতো হয়ে যায়। এটা কিন্তু একটা ভয়ঙ্কর নাম্বার। আপনারা কি এটা বুঝতে পারছেন কিনা আমি জানি না, যে 4 লাখ মানুষ যদি জিহাদের জন্য প্রস্তুতি নেয়, আসলে কোন লেভেলের এই কার্যক্রমটা চলতেছে বাংলাদেশের মধ্যে। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আরএসও, ইসলামিক মাহাজ এবং আরাকান রোহিঙ্গা আর্মি ARA, এই সংগঠন যে 4টি রয়েছে, যে 4টি সংগঠনের কথা বললাম আমি, এই সংগঠনগুলোর আমরা আরসার হচ্ছে যে শুধুমাত্র পোশাক অনলাইনে ছবিতে দেখতে পাই, আরএসওর সংখ্যা খুবই কম। এই ছাড়া আরেকটি যেটি ইসলামিক মাহাজ এবং হচ্ছে আরাকান রোহিঙ্গা আর্মি, এদের পোশাক সম্পর্কে আমার ব্যক্তিগতভাবে ধারণা নেই। যারা এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করেন তারা হয়তো বা খুব ভালো জেনে থাকতে পারেন। একটা জিনিস কিন্তু এখানে স্পষ্ট, সেটা হচ্ছে যে এখানে 4টা সংগঠন কাজ করছে, বিবিসি বাংলা প্রতিবেদন দিয়ে বলছে এবং সরজমিন তদন্ত করে বলছে। বিবিসি বাংলা আমাদের জন্য যে কাজটা সহজ করে দিয়েছে সেটা হচ্ছে যে আমি এই বিষয়গুলো নিয়ে আগে থেকে অবগত থাকলেও কথা বলতে পারি না, কারণ আমার কাছে কোনো কি বলবো যে পাবলিক ডোমেইনে অ্যাভেলেবেল এমন কোনো রেফারেন্স নেই যে রেফারেন্সের ভিত্তিতে আমি কথা বলতে পারবো। কারণ আমি যখন কথা বলি, আপনারা অনেকে আমাকে এসে যে গালাগালি করতে থাকেন, বিশেষ করে আমাদের বাঙালি ভাই বোনেরা, তাদের জন্য বলছি যে এই যে 4টা সংগঠনের কথা বলছি, আমাদের মানে চট্টগ্রাম অঞ্চলের মধ্যে যারা বসবাস করছেন, শুধুমাত্র পার্বত্য অঞ্চল না, চট্টগ্রাম অঞ্চলে যারা বসবাস করছেন, আপনাদের জন্য বিশাল একটা থ্রেট তৈরি হচ্ছে ওই জায়গাতে। আপনারা যারা আমাকে গালাগালি করছেন, আমাদের যারা পার্বত্য অঞ্চলে যেসব সেটেলার বাঙালিরা আছেন, এছাড়া যারা এখানে আদি বাঙালিরা আছেন, চাকরিসূত্রে যারা বাঙালিরা আছেন, এবং বৃহত্তর পার্বত্য জেলার মধ্যে যারা আছেন, পার্বত্য জেলা সহ ফেনীর পরের অংশটাতে কক্সবাজারে যারা আছেন, আপনাদের সবার জন্য একটা বিশাল থ্রেট তৈরি হচ্ছে। আপনারা কি জিনিসটা বুঝেন কিনা? এটা শুধুমাত্র আদিবাসীদের ইস্যু নয়,
আপনারা শুধু চিন্তা করেন যে জায়গাটার মধ্যে এরা ট্রেনিং পাচ্ছে, এই রিপোর্টটার মধ্যেই বলা হচ্ছে যে প্রতি জায়গায় মিটিং করে মিটিংয়ে এটা বলি যে আমাদের যে রাইট সঠিকভাবে যদি পাই, নিরাপত্তার ভিতরে থাকি, আমরা মিয়ানমারে চলে যাব। মিটিংয়ের মাঝে বলে যে এটা আমাদের দেশ না, এখানে কোনো ঝগড়া চলবে না, সবাই একমত থাকবো, কোনো চুরি ডাকাতি, মানুষ খুন করার অন্য কিছু এখানে চলবে না। এগুলো হচ্ছে এই সংগঠনগুলোর আদর্শের জায়গা। এই সংগঠনগুলোর সাথে যারা সম্পৃক্ত হচ্ছেন তরুণ জনগোষ্ঠী, আমি ধরে নিচ্ছি 100% তরুণ জনগোষ্ঠী এর সাথে সম্পৃক্ত হবেন না। এখানে আমি ধরে নিই যে আপনারা কত পার্সেন্ট হবে, 25% যদি হয় 4 লাখে 25% মানে হচ্ছে যে 1 লাখ। ইভেন দো 25% যদি না হয়, চিন্তা করেন যদি 20,000 মানুষও যদি এই জিনিসটা, এই যে 32,000 পোশাক তৈরি হলো, এটা কিন্তু একটা বড় সিগন্যাল যে এখানে বিশাল জনগোষ্ঠী আসলে ট্রেনিং পাচ্ছে। আইসিজির যে প্রতিবেদনটা বিবিসি বাংলা এখানে দিল, সেই জায়গার মধ্যে কিন্তু আইসিজি বলা হচ্ছে ক্রাইসিস গ্রুপের দৃষ্টিকোণ থেকে এটি একটি বিপজ্জনক বার্তা, কারণ এই বিদ্রোহ আরাকান আর্মির বিরুদ্ধে সফল হবে না। যে বাহিনী মিয়ানমার সেনাবাহিনীকে পরাজিত করেছে, কিন্তু এর ফলে বাংলাদেশের রোহিঙ্গা জনগোষ্ঠী, সাধারণ নাগরিক এবং উভয় পক্ষে যোদ্ধাদের উপর ভয়াবহ প্রভাব পড়বে, এর পরিণতি হবে সত্যি ধ্বংসাত্মক। এটা আইসিজি বলতেছে। এবং এই দলগুলা বলতেছে সশস্ত্র গোষ্ঠী এবং তাদের সমর্থক দ্বারা ক্যাম্পে যে বর্ণনাটা ছড়ানো হচ্ছে তা হলো আমাদের ফিরে গিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করতে হবে, মাতৃভূমি পুনরুদ্ধার করতে হবে। এখানে একটা ভয়ঙ্কর যুদ্ধের পরিবেশ তৈরি করা হচ্ছে মেটিকুলাসলি। আমি খুব সচেতনভাবে শব্দটা বলতেছি, মেটিকুলাসলি প্ল্যান করা হচ্ছে এখানে। আমাদের পার্বত্য অঞ্চলের নিশ্চয়ই আপনারা এটা এতটুকু তো বুঝতেছেন যে আরাকান আর্মির সাথে যুদ্ধ করার জন্য নিশ্চয়ই মিয়ানমারের জমিতে গিয়ে ট্রেনিংগুলা হচ্ছে না, যে সশস্ত্র ট্রেনিংগুলা দেয়া হচ্ছে। বিবিসি বাংলার প্রতিবেদনে অনেক সফটভাবে বলা হচ্ছে যে তাদেরকে হচ্ছে শারীরিক প্রশিক্ষণ দেওয়া। শারীরিক প্রশিক্ষণটা কিসের দিতেছে? আরাকান আর্মির সাথে কুস্তি খেলার প্রশিক্ষণ নিশ্চয়ই দিচ্ছে না, সশস্ত্র যুদ্ধ করার প্রশিক্ষণই দিচ্ছে। কোথায় দিচ্ছে? বলতেছে সীমান্ত এলাকায়। সীমান্ত এলাকা কোন দেশের অভ্যন্তরে পড়তেছে? এটা কি বাংলাদেশে, ভারতে নাকি মিয়ানমারে? এটা বাংলাদেশে। বাংলাদেশের কোন জায়গায় পড়তেছে আপনারা নিজেরা একটু খোঁজ করেন। আমি এটা যেহেতু পেপারে আসে নাই, পত্রিকাতে আসে না, আমি এটা নিয়ে বলতে চাই না। কিন্তু ক্যাম্প থেকে বেরোয় এসে এই রোহিঙ্গারা বিভিন্ন জায়গাতে গিয়ে প্রশিক্ষণ নিচ্ছে, বিবিসির এই প্রতিবেদন থেকে কিন্তু এটা স্পষ্ট। এবং এখানে কিন্তু এটা স্পষ্ট, পাশাপাশি একটা ডিরেক্ট মেসেজ যে আরাকান আর্মির সাথে মিয়ানমার জান্তারা হচ্ছে যে সশস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত জান্তারাই হচ্ছে যে পারে নাই, আসলে কি রোহিঙ্গারা পারবে কিনা? এইখানে পারতেও পারে, নাও পারতে পারে, সেটা একটা আলাদা আলাপ। কিন্তু আমাদের দেশে প্রশিক্ষণ পাবে, আমাদের দেশ থেকে তারা অস্ত্র পাবে, আমাদের দেশ থেকে তারা রসদ পাবে এবং তারা গিয়ে আরাকান আর্মির সাথে যুদ্ধ করবে, সেটার কনসিকুয়েন্সেস আমাদের দেশের মানুষের ফেস করা লাগবে না, এটা কিন্তু হবে না। এবং এই মানুষগুলোকে কিন্তু একদম জিহাদি টোনটা দেয়া হচ্ছে, জঙ্গি তৎপরতার টোনটা দেয়া হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে জিহাদ করা লাগবে। এবং এই যে মানুষগুলো যারা এত বছর ধরে সুবিধা বঞ্চিত, নিপীড়িত, তারা কিন্তু ডেফিনেটলি ডেসপারেট হবে তাদের অবস্থান নিশ্চিত করার জন্য। আমি বলছি রোহিঙ্গাদের কথা। এই ডেসপারেট জনগোষ্ঠীর মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছেন, এখন যে 4টা সংগঠনের কথা বলা হচ্ছে, এরা একসাথে মিলে গেছেন বলা হচ্ছে। আপনারা জেনে থাকবেন এরা মিলেছে কিন্তু খুব বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন হয়েছে। বাংলাদেশে আরসা প্রধান এবং আরএসও প্রধানকে গ্রেফতার করা হয়েছে। এই আরসা প্রধান, আরএসও প্রধানকে কিন্তু গ্রেফতারের পরেই দেখা গেছে এদের মধ্যে এক ধরনের কোলাবোরেশন তৈরি হয়েছে। এখন গ্রেফতারের পরে কিভাবে কোলাবোরেশন তৈরি হলো সেটা নিশ্চয়ই আপনাদেরকে বাংলাদেশের মানুষজনকে ব্যাখ্যা করে বুঝাইতে হবে না। কারণ আপনারা যারা মনে করেন যে 5 আগস্টের পরে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো সব দুধের দোয়া তুলসী পাতা হয়ে গেছে, নাথিং লাইক দ্যাট অ্যাকচুয়ালি। হ্যাঁ, কখন গ্রেপ্তার হইল এবং কখন তারা মিলে গেল, এগুলো টাইমলাইন আপনারা নিজেরা একটু ক্যালকুলেশন করে দেখবেন। আমি আপনাদের কাছে এত কিছু ভেঙে বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তবে আমাদেরকে বোঝা লাগবে যে এখানে আসলে বাংলাদেশ সরকার এক ধরনের গেম খেলতেছে এবং এখানে এক ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমি ভিডিওটা শুরু করেছিলাম একটা কথা বলে যে আমি কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না যে বাংলাদেশে এপ্রিল মাসের মধ্যে ইলেকশন হবে, কারণ এখানে কিন্তু একটা স্মল স্কেলে হলেও একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হবে এবং এই যুদ্ধ পরিস্থিতি তৈরি করার জন্য যত রকমের প্রস্তুতি নেওয়া দরকার সব রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিবিসি বাংলার প্রতিবেদক যখন রোহিঙ্গা বিষয়ক যে সরকারের যে প্রতিনিধি আছে তার সাথে যখন কথা বলছিলেন, তিনি কিন্তু ডিরেক্টলি অস্বীকার করেছেন বিষয়টা। এই যে অস্বীকার করার যে কালচারটা, এই কালচারটা কেন? আমরা তো সবাই জানি এই ঘটনাগুলো ঘটছে, এমন তো নয় যে এটা আসলে নতুন কোনো কিছু, আমরা সবাই বুঝতে পারছি। তাহলে অস্বীকার কেন করছেন আপনারা?
ওইখানে যে মানুষগুলো আছেন আমাদের এটা কিন্তু ভালো করে বোঝা লাগবে যে তাদের আসলে কোনো কাজ নেই, তাদেরকে একটা শরণার্থী শিবিরের মধ্যে আটকে রাখা হয়েছে। মানুষ কিন্তু আপনি নিজে চিন্তা করেন যে আপনি একটা জায়গায় সবসময় বসে থাকতে পারেন না, তো আপনি একজন হিউম্যান বিং, আপনার নিজের একটা মেধা আছে, সেই মেধা সবসময় কোনো না কোনো কার্যক্রম পরিচালনা করার জন্য আপনাকে প্রেশার করতে থাকে। সেই জায়গা থেকে আপনি একটা ক্যাম্পের মধ্যে সারাদিন আটকে বসে থেকে আসলে কি করবেন, বিশেষ করে তরুণ জনগোষ্ঠী। বাংলাদেশ সরকার এই তরুণ জনগোষ্ঠী যাতে বিপথগামী না হয়, যাতে এটা বাংলাদেশের মানুষের জন্য কোনো থ্রেট তৈরি না করে, তার জন্য কি কোনো প্রোগ্রাম গ্রহণ করেছে কিনা? এখানে আসলে আন্তর্জাতিক যেসব সংগঠন কাজ করতে পারে সেই সংগঠনগুলোরও অনেক সীমাবদ্ধতা রয়েছে, এবং এই তরুণ জনগোষ্ঠী যে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হচ্ছে বিবিসির এই রিপোর্ট থেকে এটা সম্পূর্ণ ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে। আরও কিছু গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে যে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার মানুষজন বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সীমান্ত এলাকাগুলোর মধ্যে নিয়ে আরসা, আরএসও এবং তাদের যেসব সলিডারিটি গ্রুপ এখন তৈরি হয়েছে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করছে। এই যে প্রশিক্ষণটা প্রদান করছে, আমি আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি এটা বলে যে এই যে প্রশিক্ষণটা প্রদান করছে, তারা কি আপনারা মনে করেন যে শুধুমাত্র তাদের যতই আদর্শিক জায়গা থাকুক যে তারা বাংলাদেশে কোনো ঝামেলা করবে না? আপনারা কি এটা বিশ্বাস করেন? আসলে কি এই দলগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে? মহিবুল্লাহর মৃত্যুর পরে আমরা দেখেছি তাদের ক্যাম্পের মধ্যেই তো বিভিন্ন ধরনের অকারেন্স প্রতিদিনই ঘটতে থাকে, প্রায় প্রতি সপ্তাহে একটা করে 2-1টা মার্ডারের ঘটনা ঘটতে থাকে, যেগুলো আপনারা নিউজে কাভার হয় না বা আপনারা সবকিছু জানেন না। এরা কি আসলে আপনার মনে হয় যে বাংলাদেশের মানুষের জন্য কোনো থ্রেট তৈরি করবে না? আমার দেশের যে সকল নাগরিকেরা আছেন, আমার বাঙালি ভাই বোনেরা, আমার আদিবাসী ভাই বোনেরা পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামের যে সাইটটাতে তারা বসবাস করছেন, সম্পূর্ণ অঞ্চল একটা অস্থিরতার মধ্যে নিপতিত হবে এবং সম্পূর্ণ অঞ্চলের মধ্যে একটা সশস্ত্র সংগ্রামের সিচুয়েশন তৈরি হয়ে যাবে। আমি জানি না সরকার কেন এই পদক্ষেপ গ্রহণ করছেন এবং সরকার কেন এই জায়গাতে আসলে এত ধোঁয়াশা তৈরি করছেন। এই যে চট্টগ্রাম বন্দর দেওয়ার আলাপ হচ্ছে, আমি একটা ভিডিও করে মাঝখানে বলেছিলাম যে চট্টগ্রাম বন্দর নিয়ে আপনারা তো চিলাচিলি করতেছেন, চট্টগ্রাম বন্দর যদি সরকার ডিপি ওয়ার্ল্ডের নাই দেয় তাহলে সরকার এই জায়গাতে আর কি ম্যান্ডেট নিয়ে বসে থাকবে, ক্ষমতা আপনারা কি আশা করতেছেন? অনেকে আমারে বলছেন আপনি অনেক কিছু বোঝেন, আপনি সব কিছু নিয়ে সমালোচনা করেন, আপনি কেন এরকম করতেছেন? চট্টগ্রাম বন্দর কিন্তু দেয়া হচ্ছে, চট্টগ্রাম বন্দর কিন্তু দেয়া সকল রাস্তা হয়ে গেছে। এবং এই যে করিডরটা দেওয়ার আলাপটা হয়েছিল, সেটা কি আরাকান আর্মির জন্য করিডর দেওয়ার আলাপ হচ্ছিল, নাকি আসলে বাংলাদেশ থেকে যাদেরকে এই সকল প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে সেই মানুষগুলোকে রাখাইনে পুশ করার জন্য এবং সেখানে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করার জন্য আসলে এই প্ল্যানগুলো করা হচ্ছিল? এটাও কিন্তু আমাদের মাথায় রাখা লাগবে। আমাদের যারা ইন্টেলেকচুয়ালস আছেন ঢাকা কেন্দ্রিক, আমাদের তো আসলে সব চিন্তাভাবনা ঢাকা কেন্দ্রিক হয়ে যায়। আমাদের ঢাকা কেন্দ্রিক ইন্টেলেকচুয়ালসরা বলছিলেন যে জান্তা সরকারের সাথে কথা না বলে এই ধরনের কার্যক্রম গ্রহণ করা উচিত না, এটা না সেটা না। এখানে একটা আঞ্চলিক রাজনীতি চলতেছে এবং সেই ভূরাজনৈতিক বিষয়টা আমাদের বোঝা লাগবে। আমরা যারা বলতেছি যে আমেরিকা এই অঞ্চলের দিকে ঢোকার চেষ্টা করতেছে বা ওই জায়গাটার মধ্যে ঢোকার চেষ্টা করতেছে, চায়না এই জায়গায় বসে বসে ললিপপ খাবে না, চায়নারও এখানে একটা বড় স্টেক আছে, ইন্ডিয়া আছে এই জায়গার মধ্যে। ইন্ডিয়া কেন বাংলাদেশের দিকে রাফাল যুদ্ধ বিমান মোতায়েন করে রেখেছে, ইন্ডিয়া যে আলাপগুলো শুরুর দিক থেকে করছিল সেগুলোর সাথেও এখন বাস্তবতা কি কতটুকু মিলছে, এগুলো অ্যানালাইসিস আমাদের করা লাগবে। এবং আমাদের প্রত্যেকের জায়গা থেকে এই প্রতিবাদটা জানানো লাগবে যে কোনোভাবেই এখানে এ ধরনের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া যাবে না। এদেরকে আপনারা সশস্ত্র প্রশিক্ষণ দিবেন, অস্ত্র কোত্থেকে দিবেন? অস্ত্র তো ডেফিনেটলি এখান থেকে দিবেন আপনারা। নিশ্চয়ই আরাকান আর্মি আমাদের আরসা, আরএসও কে ডেকে বলবে না যে তোমরা আসো, আমরা তোমার অস্ত্র দিচ্ছি, তারপর আমাদের বিরুদ্ধে যুদ্ধ করো। আমাদের এই অঞ্চল থেকে অস্ত্র দেওয়া হবে, আমাদের দেশের ভূখণ্ড থেকে অস্ত্র দেওয়া হবে, যেটা আমাদের দেশের উপরে হুমকি তৈরি করবে। আমাদের পার্বত্য চট্টগ্রামের মানুষজনের, সাধারণ মানুষজনের নিরাপত্তার বিষয়টা এর সাথে সম্পৃক্ত আছে। এখানে এই কেএনএফ এর গল্প দিয়ে, এখানে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদের গল্প দিয়ে যে ধরনের ধোঁয়াশা তৈরি করে রাখা হয়েছে, সেই জায়গাটা থেকে আমি আহ্বান করবো আমাদের সাংবাদিকদেরকে, দয়া করে আপনারা একটু নিউট্রাল রিপোর্ট করেন। আসল থ্রেট কি পার্বত্য চট্টগ্রামের দিকে, সেদিকে তাকান। বম জনগোষ্ঠীর উপরে যে পারসিকিউশন চলছে সেই পারসিকিউশনটা বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। সবাই সচেতন হন, সজাগ থাকেন। সবাইকে শোনার জন্য ধন্যবাদ।